দিন পেরিয়ে রাত হয়ে গেছে, মধ্যরাত এখন, কিন্তু এখনো পর্যন্ত চট্টগ্রামের ইপিজেডের যে আগুন, সেই আগুন কিন্তু এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এতক্ষণ কেন লাগছে বা কেন এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি, তার একটি কারণ হচ্ছে আমরা আসলে সন্ধ্যার পর কিংবা বিকেলে কিংবা রাতে ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছিলাম। তারা আমাদেরকে জানিয়েছেন আসলে এখানে বিভিন্ন রাসায়নিক দাহ্য পদার্থ রয়েছে, বিভিন্ন প্লাস্টিক রয়েছে, এখানে বিভিন্ন পিপি উৎপাদন হতো, এছাড়া বিভিন্ন টাওয়েল আসলে এখানে উৎপাদন হতো। তো সেক্ষেত্রে আগুন যখন লেগেছে, বিভিন্ন ধরনের দাহ্য এবং রাসায়নিক পদার্থ থাকার কারণে আগুনের তীব্রতা ছিল অনেক বেশি, এবং সেই কারণেই আগুন এই অষ্টম তলার ভবনের উপরতলা থেকে কিন্তু আগুনের সূত্রপাত হয়েছে। একে একে আগুন কিন্তু আমাদের চোখের সামনেই আমরা দেখেছি যে পুরো ভবনটি কিন্তু আগুনে আসলে নিঃশেষ হয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত প্রতিটি তলা বলা যায়, বিশেষ করে অষ্টম তলা, ষষ্ঠম তলা, ষষ্ঠ তলাতে, এই তিন তলাতে প্রথমে কিন্তু দুপুরে আগুনের সূত্রপাত হয়েছিল। সেক্ষেত্রে ফায়ার সার্ভিস চেষ্টা করেছিল আগুন নিয়ন্ত্রণের, কিন্তু যখন বিকেলের পরে, সন্ধ্যার পরে আমরা দেখেছি আগুন একেবারেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পুরো ভবনটির চারিদিকেই কিন্তু আগুন আসলে জ্বলছিল। বিশেষ করে আমরা এর আগেও বিভিন্ন সময়ে লাইভে আমরা বলেছি, উত্তর দিকের যে আগুনটি ছিল সেই আগুনটির নিয়ন্ত্রণে কিন্তু ফায়ার সার্ভিসকে বেগ পেতে হচ্ছিল। তবে আসার কথা হচ্ছে এখানে 1-1.5 ঘন্টা ধরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, কখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে। উত্তর দিকের আগুন নিভলেও এখন কিন্তু ডান সাইডের যে আগুন, সেই আগুনটি কিন্তু এখন আবার দাউ দাউ করে জ্বলছে, এবং পার্শ্ববর্তী যে গাছ রয়েছে সেই গাছেও কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে কিন্তু আগুন ধরে গেছে, কারণ বৃষ্টির সাথে বাতাসও হচ্ছে। সেই বাতাসে তীব্রতায় কিংবা আমরা দেখছি এই মুহূর্তে পার্শ্ববর্তী যে গাছ, সেই গাছে কিন্তু আগুন লেগেছে, কিন্তু এর পাশে আমরা এই মুহূর্তে কোনো প্রতিষ্ঠান বা কোনো ফ্যাক্টরি কিন্তু নেই, সেটি একটি স্বস্তির বিষয়। কিন্তু বাম পাশে যদি আগুনটি নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ার কারণে পার্শ্ববর্তী যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেক্ষেত্রে সেই প্রতিষ্ঠানগুলো কিন্তু আগুনের ভয়াবহতা কিংবা লেলিহান শিখা থেকে তারা কিন্তু কিছুটা হলেও রক্ষা পেয়েছে, এখনো পর্যন্ত সেটি বলা যায়। তবে আমরা ভবনের পেছনের দিকে অবস্থান করছি, সেক্ষেত্রে অপর পাশে কী অবস্থা সেই বিষয়টি কিন্তু আমরা আসলে জানি না, সেদিকে আমাদের যাওয়া সম্ভব হয়নি। পিছনের সাইডেও কিন্তু অনেক প্রতিষ্ঠান রয়েছে, সেসব প্রতিষ্ঠান যাতে রক্ষা করা যায়, আগুন যাতে আর বাইরে ছড়িয়ে পড়তে না পারে, মূলত সেই বিষয়টি ফায়ার সার্ভিস, বিমান বাহিনী কিংবা নৌবাহিনীর পক্ষ থেকে যারা অগ্নি নির্বাপক দল রয়েছে তারা সেই চেষ্টাটুকুই কিন্তু এখন করছে, যাতে আগুন আসলে পুরো যে ভবনটি রয়েছে সেটি তো আগুনে বশীভূত হয়ে যাচ্ছে। সেটি আমরা দেখছি যে মালামালগুলো ছিল সেগুলো পুরোপুরি পুড়ে গেছে, যে সরঞ্জামগুলো ছিল, যে প্রতিষ্ঠানটির যে বিভিন্ন যন্ত্রপাতি ছিল সব একেবারে পুড়ে গেছে, সেটিও কিন্তু আমরা দেখছি, এবং ভবনটির অবস্থা অনেকটাই খারাপ বলা যায়। এবং ফায়ার সার্ভিস আমাদেরকে জানিয়েছে যেহেতু আগুনের প্রচণ্ড তাপমাত্রা রয়েছে, সেই কারণে কিন্তু ভবনটি যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছে। আসলে এত কিছুর পরও কিন্তু আসলে এত চেষ্টার পরও কিন্তু আগুন কিন্তু এখনও পর্যন্ত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। তবে আমরা যেটি দেখছি, আগুনের যে তীব্রতা, ভয়াবহতা বিকেলে কিংবা রাত 9টা পর্যন্ত বেশি ছিল, সেই তীব্রতা কিন্তু এখন অনেকটাই কমিয়ে আনা সম্ভব হয়েছে। এবং ফায়ার সার্ভিসের কথা যদি বলি, ফায়ার সার্ভিস 2টা থেকে 2:30টার মধ্যে কিন্তু এখানে আসে এবং তারা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রথমে পার্শ্ববর্তী যে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ছিল তারা কিন্তু সবার আগে এগিয়ে আসে। এরপর যেহেতু আগুনের তীব্রতা এবং ভয়াবহতা অত্যন্ত বেশি, সেই কারণে প্রায় মোট 16টি ইউনিট কিন্তু আগুন নিয়ন্ত্রণে কাজ করে, এবং একে একে এখন পর্যন্ত রাত 9টায় তথ্য অনুসারে 23টি ইউনিট কিন্তু আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। শুধু এই 23টি ইউনিট নয়, আমরা দেখেছি নৌবাহিনীর অগ্নি নির্বাপক দলের সদস্যরা এখানে এসেছেন, বিমান বাহিনীর অগ্নি নির্বাপক দলের সদস্যরা এখানে এসেছেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় আসলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। এবং যখন আগুন লেগেছিল উৎসুক জনতার প্রচণ্ড ভিড় ছিল, সেই ভিড় ঠেকানোর জন্য আমরা পুলিশকে দেখেছি, র্যাবকে দেখেছি, সেনাবাহিনী সদস্য যারা রয়েছেন তারা সার্বক্ষণিক চেষ্টা করেছেন যাতে উৎসুক জনতার ভিড় ঠেকানো যায়, যে কোনো ধরনের বড় ধরনের বিপদ থেকে রক্ষা করা যায়। আরেকটি বিষয় হচ্ছে, এখানে আসলে যখন আগুন লেগেছিল এই প্রতিষ্ঠানটিতে কাজ করছিল শ্রমিকরা, সেই শ্রমিকদের কি অবস্থা হয়েছিল সেই বিষয়ে আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন বেশিরভাগ শ্রমিকই বের হয়ে এসেছেন। যখন আগুন লেগেছিল 7ম কিংবা 8ম তলায় 20 থেকে 25 জন শ্রমিক ধোঁয়ায় আটকা পড়েছিলেন, তাদেরকেও নামিয়ে আনা সম্ভব হয়েছে, এমনটি আমাদেরকে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন। তো সেক্ষেত্রে বলা যায় ফায়ার সার্ভিসও কিন্তু অক্লান্ত পরিশ্রম করছেন, তারা দীর্ঘক্ষণ চেষ্টা করছেন। আসলে এই মুহূর্তে আগুনের তীব্রতা বা সন্ধ্যার পর থেকে আগুনের ভয়াবহতা এত বেশি ছিল, এই আগুন আসলে দেখে থাকা ছাড়া বা
এই যে চোখের সামনে পুরো ভবনটি ভস্মীভূত হয়ে যাচ্ছে, মালামালগুলো একে একে সব পুড়ে যাচ্ছে, সেটি দেখে থাকা ছাড়া এই মুহূর্তে আর অন্য কোনো উপায় কারো হাতে কিন্তু ছিল না। তবে এখানে একটি বিষয় হচ্ছে চট্টগ্রামের এই ৮ম তলায় যে আগুন লেগেছে সেখান থেকে পুরো ভবনটিতে ছড়িয়ে পড়েছে, থেকে ফায়ার সার্ভিসের আমাদের সক্ষমতা কতটুকু সে বিষয়ে কিন্তু এখানে প্রশ্ন ওঠে। কারণ যখন উঁচু ভবনগুলোতে আগুন লাগে সেক্ষেত্রে আমরা দেখেছি ফায়ার সার্ভিসের যে পানি মারার যে যন্ত্রটি রয়েছে সেটির প্রেশার কম আসছিল, সেই কারণে যে ২৪ তলা ভবন পর্যন্ত উঠতে পারে এমনটি আমাদেরকে বলা হয়েছিল। কিন্তু সেক্ষেত্রে আমরা দেখেছি ৮ম তলা ভবনেও কিন্তু আগুন নিয়ন্ত্রণ করতে, বিশেষ করে উঁচু জায়গায় যেতে ফায়ার সার্ভিসকে অনেকটাই বেগ পেতে হয়েছে। তো চট্টগ্রামে অনেক বড় বড় হাইরাইজ বিল্ডিং রয়েছে, বড় বিল্ডিং রয়েছে, ২০-২২ তলা ভবনও রয়েছে। যদি কোনো কারণে সেসব ভবনে আগুন লাগে সেই ক্ষেত্রে তখন কি হবে সেটিও কিন্তু এখন আমরা মনে করি যে সেটিও একটি ভাববার বিষয়। বিশেষ করে প্রশাসন, ফায়ার সার্ভিসের যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছে তারা এই বিষয়টি ভাবতে পারেন যে উঁচু ভবনগুলোতে যদি আগুন লাগে সেক্ষেত্রে আমাদের সক্ষমতা কতটুকু সেই আগুন নির্বাপনের জন্য। আরেকটি বিষয়, এখানে যারা বিভিন্ন মানুষজন এসেছেন বা এখানে বিভিন্ন কারখানায় কাজ করেন তারা আরেকটি বিষয় বলেছেন, এটি একটি বিশেষায়িত জোন, এখানে প্রায় কয়েক হাজার পোশাক কারখানা রয়েছে। এই পোশাক কারখানা যদি কখনো এভাবে আজকে যে আগুনটি লেগেছে অন্য কারখানাগুলোতে যেখানে রাসায়নিক দাহ্য পদার্থ রয়েছে সেখানে আগুন লাগে, ফায়ার সার্ভিস, দক্ষ ফায়ার সার্ভিস যদি আমরা গড়ে তুলতে না পারি তাহলে এভাবে আমাদের দেখে থাকা ছাড়া আসলে আগুন নিয়ন্ত্রণে কোনো পদক্ষেপ নেওয়াই কিন্তু সম্ভব নয়। সেক্ষেত্রে উন্নত প্রযুক্তি ব্যবহার করা যায় কিনা, ফায়ার সার্ভিসের দক্ষতা বাড়ানো যায় কিনা, বিশ্বের বিভিন্ন দেশে যে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সেই প্রযুক্তিগুলো এখানে ব্যবহার করা যায় কিনা সেই বিষয়গুলো ভেবে দেখার জন্য প্রশাসন যারা রয়েছে, ফায়ার সার্ভিসের সদস্য যারা রয়েছেন বা আমাদের সরকার যারা রয়েছেন সেই বিষয়টি ভেবে দেখার জন্য আসলে আহ্বান জানিয়েছেন সাধারণ মানুষরা। তো সেক্ষেত্রে বলা যায় যে আগুনের সূত্রপাত হয়েছিল প্রায় ১২ ঘন্টা অতিবাহিত হতে চললো। আসলে চোখের সামনে পুরোপুরি আমরা দেখছি পুড়ে যাচ্ছে ভবনটি, মালামাল সবগুলো একেবারেই পুড়ে গেছে, সেটি আমরা নির্দ্বিধায় বলতে পারি, কোনো কিছুই অবশিষ্ট নেই। এখানকার কয়েকজন শ্রমিকের সাথে আমরা কথা বলেছিলাম, তারা আমাদেরকে বলছেন সবচেয়ে বেশি ক্ষতিতে পড়েছেন তারা এই প্রতিষ্ঠানটিতে কাজ করে তাদের জীবন জীবিকা বা পরিবারের যে ভরণ পোষণ সেটি তারা নির্বাহ করত, একেবারেই তারা পথে বসে গেছেন। এবং প্রতিষ্ঠানটির মালিক প্রায় হাজার হাজার কোটি টাকার এখানে ক্ষতি হয়েছে। তবে কত ক্ষতি হয়েছে সেই বিষয়টি আমরা হয়তো যখন আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে, ফায়ার সার্ভিস অথবা প্রশাসনের পক্ষ থেকে যখন তদন্ত কমিটি গঠন করা হবে কিংবা সকালে যখন আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে মালিক পক্ষের কাউকে পেলে আমরা হয়তো সেই বিষয়টি জানতে পারবো যে এখানে কত টাকার মালামাল ছিল কিংবা কত টাকার ক্ষতি হয়েছে সেই বিষয়টি আমরা বলতে পারবো। তবে এখানে আমরা শ্রমিকদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন এখানে যে মেশিনগুলো রয়েছে, আধুনিক যে মেশিনগুলো রয়েছে সেগুলোর দামও এক একটির কয়েক কোটি টাকা। তো সেক্ষেত্রে বলা যায় বিপুল পরিমাণ আসলে ক্ষতির সম্মুখীন হয়েছে মালিক পক্ষ। এবং এখানে যারা শ্রমিকরা রয়েছেন তাদের আসলে অসহায়ত্বের কথা না বললেই নয়। বিশেষ করে তারা যেহেতু এই কালকে থেকে তারা একেবারেই এই প্রতিষ্ঠানটিতে যারা প্রতিদিন ভোরে কাজ করতে আসছেন কালকে থেকে কিন্তু তারা সেই প্রতিষ্ঠানে আর কাজ করতে পারবেন না, অন্তত যতক্ষণ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার পর নানা ধরনের যে বিষয় রয়েছে। এবং যে অবস্থা ভবনটির, এই ভবনে আর কোনোভাবেই হয়তো কাজ করা সম্ভব না। আবার ভেঙে যদি নতুনভাবে প্রতিষ্ঠান গড়ে তোলা হয় সেক্ষেত্রে হয়তো শ্রমিকরা কাজ করার হয়তো সুযোগ পাবেন। কিন্তু এখন যে অবস্থা, আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছিলাম, আগুনের যে ভয়াবহতা, দীর্ঘক্ষণ ধরে আগুন জ্বলছে, 12 ঘন্টার বেশি সময় ধরে আগুন জ্বলছে, আগুনের তাপমাত্রা অনেক বেশি ছিল, সে কারণে ভবনটির অবস্থা অনেকটাই বিপজ্জনক। যে কোনো মুহূর্তে ভবনটি কিন্তু ভেঙে পড়তে পারে। এবং বিভিন্ন সময় আমরা দেখেছি এখানে ছোট ছোটোভাবে ভেঙে পড়া শব্দও কিন্তু আমরা শুনেছি। তো সেক্ষেত্রে বলা যায় দীর্ঘক্ষণ পেরিয়ে গেছে, আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। তবে যেটি সবচেয়ে ভাববার বিষয়, কেন কী কারণে এখানে আগুন লেগেছে সেটি নিশ্চয়ই প্রশাসনের যারা কর্তা ব্যক্তিরা আছেন তারা হয়তো তদন্ত করে দেখবেন। কারণ আমরা যখন একটি ভিডিও দেখেছিলাম আগুনের তীব্রতা ছিল খুবই কম, ধোঁয়া উঠছিল ৮ম তলার একটি জায়গা থেকে, সেই ধোঁয়া থেকে কিভাবে এত বড় আগুনের সূত্রপাত হলো সেই বিষয়টি আসলে অনেকটা ভাববার বিষয়, তদন্তের বিষয়। এবং আমরা দেখছি মুষলধারে এই মুহূর্তে বৃষ্টি পড়ছে, সেটিও হয়তো প্রকৃতির সৃষ্টিকর্তার অপার করুণা। এবং এই বৃষ্টির কারণে অনেকটাই কিছুটা হলো আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কিংবা নৌবাহিনী কিংবা বিমান বাহিনীর সদস্য যারা অক্লান্ত পরিশ্রম করছেন বিগত 12 ঘন্টা ধরে, তারা কিছুটা হলেও এই সাহায্য পাচ্ছে এই প্রকৃতির থেকে। এবং আমরা দেখছি এই বৃষ্টির কারণে আগুনের যে উত্তর দিকে পাশের যে ভয়াবহতার কথা বলছিলাম সেই জায়গাটি এখন আগুন নিয়ন্ত্রণে এসেছে, সেই বিষয়টি আমরা দেখছি। এই মুহূর্তে শুধুমাত্র ভবনটির পিছনের দিকে ডান পাশের যে অংশটি সেই জায়গাটুকুটুকেই আমরা দেখছি ভয়াবহভাবে কিন্তু আগুন আসলে জ্বলছে। তো সেক্ষেত্রে বলা যায় আগুনের তীব্রতা এবং ভয়াবহতা অনেক
বেশি থাকার কারণে আসলে কোনোভাবেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যদি ঘটে, চট্টগ্রামের একটু কথা যদি জানিয়ে রাখি, আমরা বিএম ডিপোর ঘটনা জানি। বিএম ডিপোর ঘটনায় বিস্ফোরণের পরে চট্টগ্রামের 50-এরও বেশি মানুষের মৃত্যু ঘটেছিল। এখনো পর্যন্ত মানুষের মনে তরতাজা দাগ নিয়ে রয়েছে বিএম ডিপোর ঘটনাটি। সেক্ষেত্রে আমরা দেখেছিলাম ফায়ার সার্ভিসের 13 সদস্যের প্রাণহানির ঘটনা ঘটেছিল, এবং এরপর আমরা সীমা টেক্সটাইল মিলে বিস্ফোরণের ঘটনা দেখেছিলাম। আমরা একটি সুগার মিলে আসলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা দেখেছিলাম। তো চট্টগ্রামে যেহেতু বিভিন্ন শিল্প কারখানা রয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, বিভিন্ন সময় চট্টগ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে সাম্প্রতিক সময়ে ইপিজেডের ভেতরে যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা, এটি নিঃসন্দেহে বড় একটি ঘটনা, যেটি কিন্তু আমরা দুপুরের পর থেকে এখানে ছিলাম, দেখছি চোখের সামনে নিমিষেই কিন্তু এই মুহূর্তে দেখে থাকা ছাড়া আর আসলে কোনো উপায় নেই। একেবারে পুরোপুরি ভবনটি যেমন ভস্মীভূত হয়ে গেছে। এখানে যে ভিতরে যে মালামালগুলো ছিল, অনেকের স্বপ্ন ছিল, মালিক পক্ষের যে স্বপ্ন ছিল, সেই স্বপ্নগুলো একে একে আমরা দেখেছি চোখের সামনেই পুড়ে গেছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের ইপিজেড এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর।